এখানে আমরা যে জিনিসটা ডিসকাস করছি সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা এর আগের ভিডিওটাতে ডিসকাস করেছিলাম যে কার্বোক্যাটায়ন, কার্বনাইন এন্ড ফ্রি রেডিক্যাল কিভাবে স্টেবল হয়, কি কি এফেক্টের উপর ডিপেন্ড করে, সে তার বেসিসে তারই কন্টিনিউশনে আমরা টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনটা এখানে এক্সপ্লেন করব। এবার টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে মেইনলি তিনটে পার্ট আছে, একটা হচ্ছে অ্যাডিশন, সাবস্টিটিউশন এন্ড এলিমিনেশন। তো আমাদের এখানে মেইনলি সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন এন্ড এলিমিনেশন রিঅ্যাকশন। তো সাবস্টিটিউশন মেইনলি দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক and one is electrophilic. What is electrophilic? Electrophilic substitution মানে কি? Substitution মানে কি? Mainly substitution মানে হচ্ছে একটা এলিমেন্টের জায়গায় আরেকটা এলিমেন্ট সাবস্টিটিউট করবে। এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে substitute by an electrophile. এবার what is electrophile? ইলেকট্রোফাইল হচ্ছে একটা এমন কেমিক্যাল স্পিসিস যে কেমিক্যাল স্পিসিসটা তোমার ইলেকট্রন মানে লেস ইলেকট্রন ডেনসিটি যাদের হবে, তার মানে মেইনলি যারা অক্টেট ফুলফিল করবে না, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোনো পজিটিভলি চার্জ স্পিসিস হয়, কারণ আমরা আগেই বলেছিলাম যে কোনো পজিটিভ চার্জ স্পিসিস মানে তার ইলেকট্রন ডেনসিটি কম্পারেটিভলি কম হয়। তো এরকম লো ইলেকট্রন ডেনসিটির কোনো আয়ন হতে পারে, কোনো কম্পাউন্ড হতে পারে, মেইনলি ক্যাটায়ন আমরা এখানে দেখবো যে ইলেকট্রোফিলিক যখন সাবস্টিটিউশন হচ্ছে, তো কোনো একটা ক্যাটায়ন যখন কোনো একটা গ্রুপকে রিপ্লেস করে কোনো একটা রিঅ্যাকশনে সাবস্টিটিউট হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো সাইমালটেনিয়াসলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে যেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন বাই অ্যান নিউক্লিওফাইল। এবার নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রোফাইলের এক্স্যাক্টলি অপোজিট একটা স্পেসিস, তার মানে হচ্ছে যাদের ইলেকট্রন ডেনসিটি কম্পারেটিভলি অনেক ম্যাক্সিমাম হবে বা ইলেকট্রন রিচ স্পিসিস হবে, তার মানে মেইনলি কোনো অ্যানায়ন। তো যখন কোনো নেগেটিভ চার্জ স্পিসিস দিয়ে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে সাবস্টিটিউট হবে, তখন আমরা সেটাকে বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর যখন কোনো একটা পজিটিভ চার্জ স্পিসিস দিয়ে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে সাবস্টিটিউশন হবে, তখন আমরা সেটাকে বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মেইনলি দুটো টাইপের হতে পারে, আইদার SN1 মেকানিজম ফলো করবে আর SN2 মেকানিজম ফলো করবে। আর এলিমিনেশন রিঅ্যাকশন মানে যেখানে কোনো গ্রুপ বা কোনো মলিকিউলস বা কোনো কম্পাউন্ড একটা জায়গা থেকে এলিমিনেট হয়ে বাইরে চলে আসবে, সেটাকে আমরা বলছি এলিমিনেশন। তো এলিমিনেশনের মেইনলি তিনটে টাইপ হচ্ছে, একটা E1, একটা E2 এন্ড লাস্টেরটা হচ্ছে E1CB। তো টোটাল তিন টাইপ অফ এলিমিনেশন রিঅ্যাকশন হতে পারে, E1, E2 আর E1CB। and SN1 SN2 হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন একটা পার্ট, and আরেকটা পার্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এখানে আমরা এক্সপ্লেইন করব যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের যে দুটো টাইপ আমরা আগে বললাম, SN1 and SN2। তো এখানে মেইন যেটা আমাদের কোশ্চেন আসে বা মেইন যেটা টপিকটা সেটা হচ্ছে যে কোনো একটা হ্যালো অ্যালকেন মানে যেখানে কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ডেড হ্যালোজেন থাকবে, সেটা আইদার ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন হতে পারে। ফ্লুরিন এখানে হয় না, তার রিজন হচ্ছে কার্বন এন্ড ফ্লুরিন যেহেতু অলমোস্ট সিমিলার ইন সাইজ, আর ফ্লুরিন যেহেতু এক্সট্রিম স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো কার্বন এন্ড এফ এর যে বন্ড এনার্জিটা সেটা অনেক এক্সেসিভলি হাই হয়, তাই জন্য ওই বন্ডটাকে ইজিলি আমরা ব্রেক করতে পারি না। তাই জন্য এক্সেপ্ট ফ্লুরিন আদার্স কোনো হ্যালোজেন যদি কার্বনের সাথে বন্ডেড থাকে আর সেখানে আমরা যদি অ্যাকুয়াস KOH বা অ্যাকুয়াস কোনো একটা বেস দিই, তখন এই হ্যালোজেনটা OH দিয়ে রিপ্লেস হবে। কেন এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন? বিকজ এখানে এই যে KOH মানে বেসিক্যালি OH মাইনাস এই একটা নেগেটিভ চার্জ স্পিসিস এসে সাবস্টিটিউট করছে কাকে? Cl মাইনাস কে, আর এই Cl মাইনাসটা তোমার KCl হয়ে সাইড প্রোডাক্টে বেরিয়ে যায়। তো যেহেতু একটা নেগেটিভ চার্জ স্পিসিস দিয়ে এখানে সাবস্টিটিউট হচ্ছে, তাই জন্য এটাকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলছি। নিউক্লিওফিলিক আমরা আগেই ডেসক্রাইব করেছিলাম যে কোনো নেগেটিভ স্পিসিস দিয়ে যখন সাবস্টিটিউট হবে। তো এবার এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা, এটা SN1 মেকানিজমে যাবে না SN2 মেকানিজমে যাবে, সেটা ডিপেন্ড করছে এই রিমেইনিং তিনটে গ্রুপের উপর। তো এই তিনটে গ্রুপকে আমরা যদি A, M আর N লিখি, তাহলে এই তিনটে গ্রুপ ডিসাইড করবে যে এই সাবস্টিটিউশনটা কোন মেকানিস্টিক পাথওয়েটা ফলো করবে। তো এবার আমরা আগে দেখি যে মেকানিজমটা কি। SN1 মেকানিজম যেটা, এই SN1 মেকানিজমের এটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, এটার ফুল ফর্মটা। তো SN1 মেকানিজমে কি হয়,
SN1 মেকানিজমের ফার্স্ট স্টেপে এই কার্বন অ্যান্ড হ্যালোজেন এই বন্ডটা ব্রেক করে যায়, কমপ্লিটলি ব্রেক করে যায়। তো আমরা একদম স্টার্টিং এ এক্সপ্লেন করেছিলাম যে কার্বন আর হ্যালোজেনের বন্ড যখন ব্রেক হয়, হ্যালোজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাই জন্য কার্বনের ওপর একটা পজিটিভ চার্জ জেনারেট করে আর হ্যালোজেনটা নেগেটিভ চার্জ ফর্মেশন হয়। নেক্সট স্টেপে নিউক্লিওফাইলটা এসে এই পজিটিভ কার্বনকে অ্যাটাক করে আমার প্রোডাক্ট ফর্মেশন করে। এবার কোশ্চেন হচ্ছে যে কখন এই মেকানিজমটা ফলো করবে। তো ইন্টারমিডিয়েট স্টেপ এখানে এটা হচ্ছে একটা 2 স্টেপ মেকানিজম, যেখানে ফার্স্ট স্টেপে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করছে এন্ড নেক্সট স্টেপে OH মাইনাসটা এসে অ্যাটাক করে সেটা প্রোডাক্ট ফর্মেশন করছে। এবার এই মেকানিজমটা তখনই ফলো করবে যখন ইন্টারমিডিয়েট স্টেপে কোনো একটা কার্বোক্যাটায়ন যখন ফর্ম হচ্ছে, সেই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করতে হবে। তো আমরা একদম ফার্স্ট ভিডিওটাতে এক্সপ্লেন করেছি যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন কিভাবে এক্সপ্লেন হয়। তো এবার আইদার যদি এ, এম আর এন এই তিনটে গ্রুপই যদি অ্যালকিল গ্রুপ হয় বা মিথাইল গ্রুপ হয়, কারণ আমরা এক্সপ্লেন করেছিলাম যে নাম্বার অফ মিথাইল যত বেশি থাকবে তত ডিউ টু প্লাস আই আর হাইপার কনজুগেশন এফেক্ট কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল হয়। তো কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হবে তত তোমার SN1 মেকানিজম বেটার ফলো করবে। তাই জন্য যদি তিনটে গ্রুপে মিথাইল হয় আর আইদার 2 গ্রুপস আর মিথাইল, যদি মিনিমাম দুটো গ্রুপ মিথাইল হয়, তাহলেও এটা SN1 মেকানিজম ফলো করবে, বিকজ একটা কার্বোক্যাটায়নকে স্টেবল করতে গেলে মিনিমাম দুটো মিথাইল থাকতেই হবে। আর যদি আইদার এই তিনটের মধ্যে এ, এম আর এন এই তিনটে গ্রুপের মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্রুপ যদি বেনজিন হয়, তাহলেও ডিউ টু রেজোনেন্স কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল হবে। তো আমাকে যখনই একটা রিয়াকশন দিয়ে আমাকে বলতে বলবে যে রিয়াকশনটা SN1 হবে না SN2 হবে, তখন আমরা দেখবো যে হ্যালোজেনের সাথে যে কার্বন অ্যাটমটা অ্যাটাচড আছে ডাইরেক্টলি, সেই কার্বন অ্যাটমটা নেবারিং তিনটে কি কি গ্রুপের সঙ্গে অ্যাটাচড আছে। যদি আইদার তিনটে গ্রুপে মিথাইল হয়, তখন এখানে তিনটে CH3 থাকা মানে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইনক্রিজ করবে, অনেক বেশি হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তত SN1 মেকানিজম ফলো করবে। আর যদি মিনিমাম একটা গ্রুপ বেনজিন হয়, তাহলে ডিউ টু রেজোনেন্স এফেক্ট তখনও কার্বোক্যাটায়নটা স্টেবল হবে। তখন তোমার প্রোডাক্ট ফর্মেশনে যেটা হবে সেটা হচ্ছে তোমার SN1 মেকানিজম ফলো করে সেই প্রোডাক্টটা ফর্মেশন হবে। তো SN1 এর একটা সিম্পল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা 2 স্টেপ মেকানিজম, যেখানে ইন দ্য ফার্স্ট স্টেপ দেয়ার ইজ আ ফর্মেশন অফ আ কার্বোক্যাটায়ন, এন্ড কার্বোক্যাটায়ন যদি কোনো কারণে স্টেবল হয়, তাহলে অলওয়েজ দিস রিঅ্যাকশন ফলোজ SN1 মেকানিজম। SN1 কখন হবে আমরা এক্সপ্লেন করলাম। এবার SN2 যদি হতে হয়, তাহলে ফার্স্টে আমরা দেখি SN2 মেকানিজমটা কি। SN2 মেকানিজম বলছে যে কার্বন আর হ্যালোজেন এই যে বন্ডটা ফর্মেশন হচ্ছে, এই কার্বন এন্ড হ্যালোজেন বন্ডের এক্স্যাক্টলি অপোজিট প্লেন থেকে নিউক্লিওফাইলটা এসে কার্বনটাকে অ্যাটাক করে এন্ড ফ্রন্ট সাইড দিয়ে সিএলটা খুলে বেরিয়ে যায়। তো এবার এখানে ইন্টারমিডিয়েট স্টেটে একটা স্টেট ফর্মেশন হবে, যেখানে কার্বনটা সাম এক্সটেন্ট খুব কম টাইমের জন্য এখানে কার্বনটা পেন্টাভ্যালেন্ট একটা কমপ্লেক্স ফর্ম করে থাকবে। এই যে পেন্টাভ্যালেন্ট বন্ডটা ফর্ম করছে, এটা অলমোস্ট 10⁻⁻⁹ সেকেন্ডের জন্য ফর্ম হয়। এই স্টেটটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট হচ্ছে যে যখন কার্বন এন্ড হ্যালোজেনের একটা যখন বন্ড আছে, এই বন্ডটাকে এক্স্যাক্টলি অপোজিট 180 ডিগ্রি পজিশন থেকে যখন এসে OH মাইনাসটা অ্যাটাক করছে, তখন এই Cl মাইনাসটা করে বেরিয়ে যাচ্ছে। তো একটা এমন টাইম বা একটা এমন স্টেট যে স্টেটে কার্বনটা দুটো এলিমেন্টের সঙ্গে স্লাইটলি বন্ড করে থাকে, এটাকে আমরা বলছি ট্রানজিশন স্টেট। তো ট্রানজিশন স্টেট ফর্ম হওয়ার পর এটা তোমার প্রোডাক্ট ফর্মেশন করবে। এবার কোশ্চেনটা হচ্ছে যে ট্রানজিশন স্টেট কখন ফর্ম হবে বা কখনই বা SN2 মেকানিজম ফলো হবে। তো এই যে এক্স্যাক্টলি অপোজিট যে পজিশনটা, এই যে পজিশনটাতে অ্যাটাক করার জন্য তোমার মিনিমাম স্টেরিক রিপালশন যত কম হবে, সেখানে SN2 হওয়ার টেন্ডেন্সি তত বেশি। এবার স্টেরিক রিপালশন কি? স্টেরিক রিপালশন হচ্ছে কার্বন আর হ্যালোজেন এই যে বন্ডটা, এই বন্ডটার ব্যাক সাইডে যদি তিনটে বাল্কি মিথাইল গ্রুপ থাকে, এই তিনটে বাল্কি মিথাইল গ্রুপ এতটা স্টেরিক্যালি হিন্ডার থাকবে যে OH মাইনাসটা
এদের মাঝখান থেকে অ্যাটাকই করতে পারবে না। তাই জন্য এই এরকম ধরনের কমপ্লেক্স হলে কোনোদিন এখানে SN2 মেকানিজম ফলোই হবে না। তাহলে SN2 হতে গেলে কন্ডিশন কি? SN2 হতে গেলে কন্ডিশন হচ্ছে এই A, M আর N, সবচেয়ে বেটার কন্ডিশন হচ্ছে এই তিনটে গ্রুপই যদি হাইড্রোজেন হয়, কারণ হাইড্রোজেন যেহেতু কম্পারেটিভলি অনেক স্মলার ইন সাইজ, তো হাইড্রোজেনের ব্যাক সাইড দিয়ে খুব ইজিলি ওটা অ্যাটাক করতে পারবে। আর না হলে যদি মিনিমাম দুটো হাইড্রোজেন থাকতেই হবে SN2 মেকানিজম হওয়ার জন্য, একটা বাল্কি মিথাইল গ্রুপ থাকলে তখন SN2 হবে, কারণ হচ্ছে যখনই অ্যাটাকটা হচ্ছে অ্যাটাকটা অলওয়েজ লেস স্টেরিক্যালি সাইড দিয়ে হয়। তো মিনিমাম যদি দুটো হাইড্রোজেন বা ম্যাক্সিমাম তিনটেই হাইড্রোজেন হয় তাহলেই একমাত্র সাবস্টিটিউশনটা এই মেকানিস্টিক পাথওয়ে ফলো করে যাবে। আর যদি তিনটে গ্রুপই বাল্কি হয় বা মিনিমাম দুটো বাল্কি গ্রুপ থাকে তখন রিঅ্যাকশনটা অলওয়েজ SN1 মেকানিজম ফলো করবে। আচ্ছা, এবার এখানে আমরা একটা এক্সাম্পল যদি ডিসকাস করি, যে এখানে ধরো যে দুটো গ্রুপ আছে, সেই দুটো গ্রুপ হচ্ছে হাইড্রোজেন এন্ড থার্ড গ্রুপটা এখানে বলছে মিথাইল গ্রুপ। তাহলে এইখানে যদি আমরা অ্যাকুয়াস KOH দিই, মেকানিজম প্রোডাক্টটা সেমই হবে, যে Cl এর জায়গা OH ফলো করছে। তো আমরা আগেই ডিসকাস করলাম যে যদি মিনিমাম দুটো হাইড্রোজেন থাকে তাহলে এই দুটো হাইড্রোজেন থাকলে এই রিঅ্যাকশনটা অলওয়েজ SN2 মেকানিজম ফলো করবে। তো এবার এখানে আমরা যখন মেকানিজমটা দেখাবো, কিভাবে দেখাবো সেটা হচ্ছে যে কার্বন এন্ড হ্যালোজেন, এই যে বন্ডটা, এই বন্ডটার একদিকে আমরা CH3 লিখবো এন্ড দুদিকে হাইড্রোজেন লিখবো। এই যে দুটো লোয়ারিং যে হাইড্রোজেন বা লেস স্টেরিক্যালি ক্রাউডেড যে হাইড্রোজেন, নিউক্লিওফাইলটা যখন অ্যাটাক করবে, নিউক্লিওফাইলটা অলওয়েজ এই দুটো কার্বনের মাঝখান থেকে অ্যাটাক করবে, কোনোদিন মিথাইলের সাইড থেকে যাবে না। বিকজ এখানে স্ট্রাকচার গুলো সবই হচ্ছে 3 ডাইমেনশন স্ট্রাকচার। কিরকম স্ট্রাকচার গুলো, যে একটা প্লেনে যদি এরকম একটা CCl বন্ড থাকে আর একটা বন্ড যদি এরকম থাকে, তাহলে একটা বন্ড তোমার অ্যাবভ দ্য প্লেনে থাকবে, একটা বিলো দ্য প্লেনে থাকবে। এই 3 ডাইমেনশন স্ট্রাকচারে যেহেতু দুটো হাইড্রোজেন যেখানে থাকবে সেই পজিশন থেকে OH মাইনাসটা ইজিলি অ্যাটাক করবে। তো OH মাইনাসটা অ্যাটাক করলে এখানে একটা ট্রানজিশন স্টেট আমরা দেখাবো। এই ট্রানজিশন স্টেটটা ফর্ম হওয়ার পর এখান থেকে ফাইনালি এই প্রোডাক্টটা ফর্ম হবে। এই রিঅ্যাকশনটা অলওয়েজ তোমার SN2 মেকানিজম ফলো করছে। তো যখন আমরা SN2 মেকানিজম দেখাবো তখন আমরা এরকম ভাবে মিনিমাম যে লোয়ারিং যে দুটো গ্রুপ আছে দুটোই হাইড্রোজেনই থাকতে হবে, যদি না থার্ড গ্রুপটা বেনজিন হয়। কারণ যদি এই গ্রুপটা বেনজিন হয়ে যায় তাহলে আমরা বলেছিলাম যে বেনজিন থাকলে তখন সবসময় কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, এন্ড যদি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয় তখন কিন্তু মেকানিজমটা অলওয়েজ SN1 মেকানিজম ফলো করবে। মানে যদি সাপোজ আমি বলি যে এখানে মিথাইলের জায়গায় একটা বেনজিন গ্রুপ আছে, বেনজিনের উপর CH2Cl অ্যাকুয়াস KH দিলে বেনজিনের উপর CH2OH, তো এখানেও Cl এর জায়গায় OH রিপ্লেস হচ্ছে, বাট এখানে দুটো হাইড্রোজেন আছে, বাট এখানে যেহেতু থার্ড গ্রুপটা হচ্ছে বেনজিন গ্রুপ এন্ড বেনজিন গ্রুপ যেহেতু কার্বোক্যাটায়নকে অনেক বেশি স্টেবল করে, তাই জন্য এই রিঅ্যাকশনটা কিন্তু অলওয়েজ SN1 রিঅ্যাকশন মেকানিজম ফলো করবে। বা যখনই বেনজিনের জায়গায় মিথাইল এসে যাচ্ছে, মিথাইল যেহেতু প্লাস আই এর হাইপার কনজুগেশন দিয়ে কার্বোক্যাটায়নকে অত বেশি স্টেবল করতে পারছে না, তাই জন্য তখন SN2 মেকানিজম ফলো করবে। তো যত বেশি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বাড়বে তত SN1 করার টেন্ডেন্সি বাড়বে, আর যত বাল্কি গ্রুপ CCl বন্ডের সাথে যত বেশি বাল্কি গ্রুপ অ্যাটাচ থাকবে, মানে মিনিমাম দুটো বাল্কি গ্রুপ থাকতেই হবে, তখন অলওয়েজ মেকানিজমটা SN2 মেকানিজম ফলো করবে। SN1 মেকানিজমের ফার্স্ট স্টেপে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার পর ওখানে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করছে, এন্ড SN2 তে তোমার এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপে ট্রানজিশন স্টেট ফর্ম হচ্ছে, সেখান থেকে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। এখানে আমরা তিনটে এক্সাম্পল দেখছি। ফার্স্ট স্টেপটাতে বেনজাইল ক্লোরাইড থেকে বেনজাইল অ্যালকোহল ফর্মেশন হচ্ছে, সেকেন্ডটাতেও Cl এর জায়গায় OH রিপ্লেস হচ্ছে, এন্ড থার্ডটাতেও হচ্ছে। এবার এখানে আমরা যদি কম্পারিজনে আসি, যে এটা ফার্স্ট কথা হচ্ছে কি মেকানিজম ফলো করবে, এন্ড সেকেন্ড কথা হচ্ছে কার মেকানিজমের রেটটা সবচেয়ে হাইস্ট, মানে কি অনেক ফাস্ট রিঅ্যাক্ট করবে কি অনেক স্লো রিঅ্যাক্ট করবে। তো এখানে আমরা যদি দেখি যে Cl এর সাথে যে কার্বনটা অ্যাটাচড আছে, এই কার্বনটা এখানে, এই কার্বনটা এখানে, এই কার্বনটা, ফার্স্ট দুটো কার্বোক্যাটায়নের সাথে যেহেতু ডাইরেক্টলি বেনজিন আছে, তো এদের স্টেবিলিটি নরমালি অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু 3।
তো 3 তেও যেহেতু 3টে মিথাইল আছে, আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম 3টে যদি মিথাইল থাকে বা মিনিমাম 2টো যদি মিথাইল থাকে তাহলেও কার্বোক্যাটায়নটা স্টেবল। এখানে 3টে কম্পাউন্ডের ক্ষেত্রে যেহেতু কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল, তাই জন্য এই 3টেই SN1 মেকানিজম ফলো করবে, এখানে কোনো SN2 এর কনসেপশনই নেই। এবার কোশ্চেন হচ্ছে কোনটা ফার্স্ট রিঅ্যাক্ট করবে। যার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি তার রিঅ্যাকশনের ফার্স্ট হওয়ার টেন্ডেন্সি তত বেশি। তো প্রথম কার্বনটাতে শুধুমাত্র বেনজিন কার্বোক্যাটায়নকে স্টেবল করছে, বাট সেকেন্ড কার্বনটাতে বেনজিন যেমন স্টেবল করছে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা যে মিথাইল গ্রুপ আছে সেই মিথাইল গ্রুপটাও কার্বোক্যাটায়নকে ইকুয়ালি স্টেবল করছে। তাই জন্য সেকেন্ড কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা ফার্স্ট কার্বোক্যাটায়নের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো আমরা যদি কম্পাউন্ড 3টেকে 1, 2 and 3 করে নাম্বারিং করি, তাহলে সেকেন্ড কম্পাউন্ডটার কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই জন্য সেকেন্ড কম্পাউন্ডটা ফার্স্টে রিঅ্যাক্ট করবে, দেন কার্বোক্যাটায়ন 1, এন্ড সবচেয়ে লিস্ট স্টেবল অ্যামংস দ্য 3, মানে এটাও অনেক ফাস্ট রিঅ্যাক্ট করবে বাট অ্যামংস দ্য 3 এর স্টেবিলিটি যেহেতু বাকি দুটোর থেকে কম, তাই জন্য ওটার রেট অফ রিঅ্যাকশনটা সবচেয়ে কম হবে।